আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হবে। প্রধানমন্ত্রী ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং রাষ্ট্রপতির কার্যালয় সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বেরও আজকের তফসিল রয়েছে। গত 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও ঈদ উল ফিতরের ছুটির কারণে 15 মার্চ তা মুলতবি করা হয়েছিল। আগামী 30 এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে। খুব শীঘ্রই আনুপাতিক হারে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদেরও সমন্বয়ে গঠিত হবে সংবিধান সংশোধন কমিটি। এটি 15 থেকে 20 সদস্যের হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে জাতীয় সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে এসব কথা জানান তিনি। তবে এই কমিটিতে থাকতে রাজি নন বিরোধী দলের সংসদ সদস্যরা। এসএম আরিফের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ শুরু হওয়ার পর থেকেই সংবিধান সংশোধন ও সংবিধান সংস্কার এ দুটি বিষয় নিয়ে সংসদে বাকযুদ্ধ চলে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে। জানিয়ে মঙ্গলবার অধিবেশনে 2 ঘন্টার আলোচনাও নির্ধারিত ছিল। রাস্তা সংস্কারের কাজ না, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আলোচনা শেষে সরকারি দলের পক্ষ থেকে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেয়া হলে তাৎক্ষণিকভাবে শর্ত সাপেক্ষে সম্মতি জানান বিরোধী দলীয় নেতা। ওই ফেসিবাদ যাতে আর ফিরে না আসে। বুধবার জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোটের সদস্যরা জানান সরকার দলীয় প্রস্তাবিত সংবিধান সংশোধনী কমিটিতে তারা থাকবেন না। তারা চান সংবিধান সংস্কার। যেহেতু এখানে 70% গণভোটের বিষয়টা জনরায় বাস্তবায়নের বিষয়, সেজন্য আমাদের বিরোধী দলীয় নেতা কাউন্টার প্রস্তাব দিয়েছেন এটাকে নিয়ে সংস্কার কমিটি হতে হবে এবং সেখানে সমান সংখ্যক অংশগ্রহণ থাকতে হবে, যাতে করে জনগণ যেটা চাচ্ছে এটা যেন সঠিকভাবে বাস্তবায়িত। যারা যখন ক্ষমতায় থাকেন, বিশেষত 2/3 মেজরিটির ক্ষমতাটা হন, তখন তারা নিজেদেরকে সংবিধানের মালিক বলে মনে করেন আর কি। যেহেতু নিজেদের মতো করে সব কিছু করা যায়, এই কারণে এখন তারা সংবিধানের পক্ষে এমন করে কথা বলছেন। সংশোধন পরিষদে আমরা রাজি হয়েছে, এই কথা আমরা রাজি হইনি। আমরা বলি সংবিধান সংস্কার পরিষদ, যেটা আমাদের সমস্ত দলগুলি একমত হয়ে সিগনেচার করেছি, যেটাকে জুলাই সনদ বলা হয়, তার আলোকে করতে বলেছি। সংসদ কমিটির বৈঠক শেষে সরকার দলীয় চিফ হুইপ জানান খুব শীঘ্রই সংবিধান সংশোধনী কমিটি গঠন করা হবে। কমিটিতে দেশের কল্যাণে বিরোধী দল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। জুলাই সনদের মধ্যে লেখা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে, আর বলা আছে যে যারা নির্বাচিত হবেন, এই যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন, সংসদে আসবেন, তাদের সিদ্ধান্ত সাপেক্ষে লেখাই আছে সেরকম। এই লেখেই কাগজে স্বাক্ষর করেছেন সবাই। কাজে আমরা সেই সাপেক্ষে মেজরিটি পার্টি হিসেবে আমরা মনে করি এই কাজগুলো করা উচিত এবং সেই কাজ দেশের জন্য করব। আচ্ছা, ধরুন সংবিধান সংশোধন হবে, এটা কি তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী তার বিশেষ কোনো সুবিধা হবে? আমার কোনো বিশেষ সুবিধা হবে? ওনার বিশেষ কোনো ক্ষতি হবে? তো যেটা জনগণের জন্য হবে, দেশের মানুষের জন্য হবে এবং দেশের প্রশ্নে যে কাজটা হবে, সেখানে তো দ্বিমত করার কিছু আছে বলে আমি মনে করি না। সংসদের সাউন্ড সিস্টেমের কোনো উন্নতি হয়নি উল্লেখ করে নুরুল ইসলাম মনি জানান এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি 5 এপ্রিল পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে এবং এটা 5 তারিখে রিপোর্ট দেবে। উনি যাদের ডাকছেন তাদের রিপোর্ট সব তৈরি করতে পারেন নাই, উনি 5 তারিখের সময় চেয়েছেন আজকে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। তাহলে ধরলে এই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন মধ্যপ্রাচ্যের সমস্যায় অতিরিক্ত দামে জ্বালানি কিনতে হয়েছে। তিনি বলেন ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতির জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেজন্য ঘন ঘন নীতি পরিবর্তন না করে বিনিয়োগকারীদের জন্য টেকসই নীতি গ্রহণ করা হবে। সকালে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। সরকার এখন টাকা ছাপাতে চায় না বলেও জানান অর্থমন্ত্রী। অর্থনীতিটাকে যদি আমরা চাঙ্গা করতে না পারি, দিনের শেষে তো ট্যাক্স জিডিপি বাড়ানো তো খুব কঠিন। এখানে আমাদের মূল হচ্ছে আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, তো সেটাও মাথায় রেখে বাজেটটা করতে হবে, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের উপর আস্থা রাখতে পারে। এবং এখানে বারবার হচ্ছে কি আমাদের একটা বড় সমস্যা হয় কি, আমরা কোনো কিছু লং টার্মে আমরা রাখতে পারি না। এই একটা নীতি প্রণয়ন করার পরে বিনিয়োগকারীরা যখন আসে আবার সেটার পরিবর্তন হয়, এইটাও তো আবার রং মেসেজ যায়।
হরমুজ প্রণালী দিয়ে আটকে পড়া বাংলাদেশের 6টি জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকা ইরানের দূতাবাসের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আটকে থাকা 6টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। 6টি বাংলাদেশি জাহাজ ফেরত আনার বিষয়ে কাজ করছে উভয় পক্ষ। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট এখনও কাটেনি। সরকারের পক্ষ থেকে তেলের ঘাটতি নেই বলে আশ্বস্ত করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। পেট্রোল পাম্পগুলোতে রয়েছে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন অনেকে। ভুক্তভোগীদের অভিযোগ, অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করেছে। অনেক পাম্পে একাধিক নজেল থাকলেও চালু রাখা হচ্ছে মাত্র একটি। গ্রাহকদের দাবি, আশ্বাস নয়, সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। অনেক পাম্পে যায় কিন্তু পাম্প বন্ধ, অকটেনেরটা বন্ধ, অন্যগুলা দিচ্ছি, ডিজেল এগুলা দিচ্ছি, কিন্তু অকটেনটা পাচ্ছি না। দ্বিগুণ তেল যাচ্ছে, কিন্তু তারপরে দীর্ঘ সারি নিচ্ছে, কিন্তু তেল ঘুরে নিতেছে, কিন্তু তারপরে তেলগুলো কোথাও যাচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি না। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত তেলের দাম স্থিতি রাখছে, যে যা ছিল তাই রাখছে, এই জন্য আমাদের জন্য ভালো। আর নাহলে সরকার একটা ব্যবস্থা করুক। এরকম রাত যে 11টা বাজে আইছি, আমার মনে হয় সিরিয়াল, আমার মনে হয় ওই যে না বিস্কুট চৌরাস্তায় চলে গেছে তেজগা। যেমন রাত্র 9টা বাজে আমি লাইনে দাঁড়াইছি, যদি আমি 1000 টাকা তেল নিতাম তা হয়ে যেত। দর্শক, এই মুহূর্তে সাভার পেট্রোল পাম্পে আছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি, তো এই মুহূর্তে জ্বালানি তেল নিয়ে সাভারের কেমন পরিস্থিতি দেখছেন আপনি আমাদেরকে জানাবেন। জি ফৌজিয়া, আপনি যেমনটি বলছিলেন, জ্বালানি তেলের কিন্তু বাংলাদেশের সর্বত্র যে অস্থিরতা তৈরি হয়েছে, সেই একই অস্থিরতা কিন্তু আমাদের সাভারেও বিরাজ করছে। এবং আমি যদি একটু দেখাই, আমরা যেই তেলের পাম্পে আছি, এটি সাভারের সাহারা ফিলিং স্টেশন নামে একটি তেলের পাম্প। সেই পাম্পে আমরা এসে যেই সিরিয়াল দেখতে পাচ্ছি এবং যেই তেলের যেই সংকট, সেই সংকটটি কিন্তু এখানে পরিপূর্ণ ফুটে উঠেছে। আমি যদি একটু আমাদের সাভারে প্রায় অর্ধশতাধিক যেই তেলের পাম্পগুলো আছে, সেই ম্যাক্সিমাম তেলের পাম্পে কিন্তু আমরা ঘুরে দেখেছি যে তেল নেই। এবং এই জ্বালানি তেলের সংকটে কিন্তু কিছু কিছু ফিলিং স্টেশনগুলো তেল দিলেও কিন্তু সেটি আসলে পর্যাপ্ত হচ্ছে না। এবং এই কারণে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে যত বাইকার আছে এবং গাড়ির চালকরা আছে, তারা কিন্তু আসলে তেলের জন্য কিন্তু সকাল থেকে তেলের জন্য পাম্পগুলোতে ভিড় করে এবং বিকেল নাগাদ এবং রাত নাগাদ কিন্তু তারা সেই অপেক্ষা করে, তাদের সেই কাঙ্ক্ষিত তেল কিন্তু তারা সংগ্রহ করে। এবং আমরা যে পাম্পে এখন আছি, এই পাম্পে কিন্তু আমরা এসে জানতে পেরেছি এখানকার যারা বাইকাররা সিরিয়াল দিয়ে আছেন এবং গাড়ির চালকরা সিরিয়াল দিয়ে আছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা সকাল 10টা থেকে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। অথচ এই পাম্পের মালিক পক্ষ বলছেন যে তাদের তেলের গাড়ি আসতে হয়তো বা সন্ধ্যা 6টা অথবা 7টা 8টা বেজে যেতে পারে। এই সময় সারাদিন ধরে কিন্তু অপেক্ষা করছেন এই বাইকাররা এবং গাড়ির চালকরা। পাশাপাশি যদি একটু বলি যে সাভারের বেশ কিছু ইউনিয়ন আছে যেগুলোতে কৃষি কাজ হয় এবং কৃষিকাজের যে সেচ পাম্প আছে, সেই সেচ পাম্প দিয়ে কিন্তু কৃষিকাজ করে থাকে কৃষকরা। যেমন আমাদের সাভারের যেই ভাকুরতা ইউনিয়ন এবং তেঁতুলঝরা ইউনিয়ন সহ বনগাঁও ইউনিয়ন, এরকম বেশ কিছু ইউনিয়নে কিন্তু কৃষিকাজের একটি প্রাধান্য আছে। এই কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে কৃষিকাজ, সেই কৃষিকাজে কিন্তু বিঘ্ন ঘটছে জ্বালানি তেলের অভাবে। এবং তারা কিন্তু এসে এই তেলের পাম্পগুলোতে পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও কোনো কৃষক আমাদেরকে জানিয়েছেন। এবং এই বিষয়ে আমরা আমার কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। সাভার উপজেলার কৃষি কর্মকর্তা মামুনুল ইসলাম কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আর কিছুদিন এরকম যদি জ্বালানি সংকট থাকে, তাহলে কিন্তু কৃষি খাত কিন্তু একটি বিপর্যয়ের মুখে পড়বে। এবং তিনি আরো বলেন যে কৃষির যে পণ্য, সেই কৃষি পণ্য কিন্তু দাম বৃদ্ধি হওয়ারও একটা সংখ্যা রয়েছে। এছাড়াও আমরা যদি সাভারের আরো কিছু ঘটনা আপনাদেরকে
বলি, যেমন এই তেল পাম্পে কিন্তু বাইকার এবং যারা গ্রাহক আছে তাদের সাথে কিন্তু একাধিক সংঘর্ষের ঘটনাও কিন্তু ঘটেছে। তো সব মিলিয়ে কিন্তু সাভারে আসলে বাংলাদেশের অন্যান্য স্থানের মতো সাভারেও কিন্তু একটি ব্যাপক জ্বালানি তেলের সংকটে কিন্তু আসলে এখানকার সাভারবাসী ভুগছে এবং এই তেলের সংকটে কিন্তু আসলে যারা বলছেন ভুক্তভোগীরা যে সরকার আরো সঠিক এবং সুন্দর একটি যদি নিয়ম করতো। কেউ কেউ বলছেন যে বাহিরে যেই চোরাচালান বা যেই বাহিরের যে অসাধু ব্যবসায়ী আছে তাদের কাছে যদি এই তেল পৌঁছানো বন্ধ করা যেত, যে শুধুমাত্র চালকরাই তেল পাবেন এবং কৃষকদের জন্য একটি সুব্যবস্থা করা যেত, যে কৃষকরা আসলে কৃষিকাজ করেন তাদের জন্য এরকম একটি সুব্যবস্থা করা যেত কিনা এরকমই কিন্তু মানে আশা করছেন এই সাভারের সাধারণ মানুষ এবং যারা বাইকার আছেন এবং গাড়ি চালকরা আছেন। তো সাভার থেকে আমার কাছে জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি এই ছিল। ফৌজিয়া। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার পেট্রোল পাম্প থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে ঈদুল আজহায় সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে ঢাকার পূর্বাঞ্চল 300 ফিট এক্সপ্রেসওয়ে থেকে মাদানী অ্যাভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার যাত্রা চ্যালেঞ্জিং হবে। উত্তরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে দ্বিতীয় যমুনা সেতু করা যায় কিনা সরকার তা নিয়ে ভাবছে বলেও জানান সেতুমন্ত্রী। একটা প্রস্তাবনা আছে যে এইগুলিকে ব্যবহার উপযুক্ত করা যাওয়ার সম্য সুযোগ আছে, সেটাকে আমরা বিবেচনায় নিয়ে একটি ট্রেনকে, একটি লোকোমোটিভকে আমরা টেস্ট পর্যায়ে দেখতে চেয়েছি যে কোন প্রক্রিয়ায় তারা এটাকে ব্যবহার উপযুক্ত করতে পারে। কারণ আমাদের বুয়েটের আপনি জানেন আমাদের দেশীয় এক্সপার্ট, তারা যখন বলে যে এতগুলি পড়ে আছে কিভাবে আছে, তো তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি লোকোমোটিভ তারা ট্রাই করে দেখতে পারে যে কিভাবে ব্যবহার করা যায় কিনা। অনলি জাস্ট টেস্ট। রাজধানীতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে ডিএমপি। সকাল 10টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে একযোগে অভিযান শুরু হয়। জনদুর্ভোগ কমানো এবং পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। বিশেষ করে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, রেস্টুরেন্ট ও বিভিন্ন ওয়ার্কশপের বর্ধিতাংশ উচ্ছেদ করা হচ্ছে। অভিযান চলাকালে মগবাজার থেকে বাংলা মোটর পর্যন্ত ফুটপাত দখল করে থাকা দোকানের অংশ, সড়কে রাখা মোটরসাইকেল এবং অবৈধভাবে বসানো দোকানপাট সরিয়ে দেওয়া হয়। ট্রাফিক বিভাগের 8টি জোন একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। আমাদের আজকের অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে মূল দোকান যাদের আছে, অর্থাৎ দোকান যারা ভাড়াটিয়া থাকে, ওই দোকানের বাইরে যে এক্সটেনশনগুলো করেছে, অর্থাৎ দোকানের বাইরে এনে ফুটপাত দখল করে ফেলেছে। একজন হোটেল ভিতরে চলছে কিন্তু চুলাটা বসিয়েছে ফুটপাতের উপর। এইগুলো উচ্ছেদ করার জন্য আমরা মূলত আসছি। এবং আমাদের এখানে যে এই পার্টসের দোকানগুলো আছে, পার্টসের দোকানে দেখবেন পার্টসের টায়ারগুলো দোকান পার্টস ভিতরে, বাট এই টায়ারগুলো রাস্তার উপরে প্রদর্শন করেছে, যেগুলোর কারণে আমাদের রাস্তা চলাচলের সমস্যা হচ্ছে, গাড়ি বিঘ্নিত হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে, অর্থাৎ ওয়ার্কশপে গাড়ি ঠিক করার কথা, কিন্তু ওয়ার্কশপে গাড়ি ঠিক না করে রাস্তার উপর দাঁড়িয়ে গাড়িটা রিপেয়ার করা হচ্ছে। মানিকগঞ্জে হঠাৎ করে বেড়েছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিন নতুন করে সংক্রমিত হচ্ছে শিশুরা। এতে করে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। সংক্রমিত শিশুদের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। গত 3 মাসে মানিকগঞ্জের 7টি উপজেলার 39 জন শিশু হাম সংক্রমিত হয়েছে। প্রতিদিন নতুন করে সংক্রমিত হচ্ছে শিশুরা। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে কিছু বেড নিয়ে শিশুদের জন্য বিশেষ ইউনিট ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডেও একটি ইউনিট তৈরি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া এসব শিশুদের ঠান্ডা, জ্বর, কাশি এবং শরীরে লালচে র্যাশ রয়েছে। শিশুদের স্বাভাবিক চিকিৎসার ব্যবস্থা থাকলেও নেই কোনো আইসিইউ ব্যবস্থা। শিশুদের শারীরিক সমস্যার কথা নিয়ে চিন্তিত অভিভাবকরা। হাসপাতালে ভর্তি হওয়ার পর র্যাশ বেরোইছে পরে ডাক্তাররা বলছে যে মানে চিকিৎসা যা আছে এগুলা দিছে। এখন 2 দিন ধরে ভর্তি, একটু কমছে আর কি র্যাশের ওগুলো, কিন্তু জ্বর টর কমে না এখন তো নেই। গায়ে উঠছে, র্যাশ উঠছে, জ্বর একটু কমছে, ঠান্ডাও একটু কমছে, কাশ আছে। ভর্তি হয়েছি 3-4 দিন।
সদরে ভর্তি ছিলাম 3-4 দিন। হাসপাতালে ভর্তি শিশুদের চিকিৎসার কথা বলছেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক। এই মেজার্সটা মেনলি হয় ভ্যাকসিনের অভাবে। অনেক সময় মেজার্সের ভ্যাকসিনও তো 9 মাস একটা দেয়, আবার হয়তো 18-19 মাস একটা দেয়। তো ওই ম্যাক্সিমাম হলো সেকেন্ড ডোজটা মিস করলে তখন মনে করেন যে এই মেজার্স ভাইরালটা হয়, মেজার্সটা হয়। হামে আক্রান্ত শিশু সহ জেলায় হামের পরিস্থিতির কথা জানালেন জেলা স্বাস্থ্য কর্মকর্তা। এখন পর্যন্ত আমাদের মানিকগঞ্জের অবস্থাটা ওইরকম ভয়াবহ না, অ্যালার্মিং না। আপনি বুঝতেই পারতেছেন যে জানুয়ারি থেকে পর্যন্ত মাত্র 39 জন, তার প্রতি মাসে 10 জনের মতন রোগী হয়তো ভর্তি হয়েছে আর কি। আক্রান্ত শিশুদের জন্য সঠিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি হামের টিকার বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা প্রতিটি শিশুর অভিভাবকদের। তামান্না সাদিকা, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী পারভেজ রাসেল। হামের খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, প্রতিদিন নতুন করে সংক্রমিত হচ্ছে শিশুরা, তো এই মুহূর্তে বরিশালে হামের প্রাদুর্ভাবের কেমন পরিস্থিতি দেখছেন আপনি, আমাদেরকে জানান। ফৌজিয়া, যেমনটা জানাতে চাই, গোটা দেশের নয় কিন্তু বিভাগীয় শহর বরিশালেও কিন্তু এই যে হামের যে প্রভাব সেটা কিন্তু পড়েছে সাধারণ মানুষের মধ্যে, এবং কোমলমতি শিশুদের যে রোগের আক্রান্তর যে প্রভাব বা যে রোগীর যে সংখ্যা সেটি কিন্তু বেড়েছে। একটু জানিয়ে রাখছি যে বিভাগে কিন্তু 77 জন এবং জেলায় কিন্তু এখন পর্যন্ত মহানগর সহ প্রায় 44 জন শিশু রোগী কিন্তু ভর্তি হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু যে ওয়ার্ডটি ছিল সেই ওয়ার্ডের পাশে আরেকটি ওয়ার্ড করা হয়েছে বিশেষ করে হাম রোগীদের জন্য বা হাম শিশু রোগী চিকিৎসার জন্য। এখানে কিন্তু জানেন যে আসলে এই বরিশাল বিভাগের প্রায় 10টি উপজেলা এবং 6টি যে বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু বিভিন্ন রোগীরা কিন্তু এখানে আসে, সমবেত হয় এবং তারা থেকে কিন্তু চিকিৎসা সেবাটা নিশ্চিত করে। এ লক্ষ্যে যে নতুন করে আসলে গরমে পড়েছে অনেকটা, তার উপরে শিশু রোগীদের যে সংখ্যা, একদিকে কিন্তু চিকিৎসকরা কিছুটা হিমশিম খাচ্ছে, তার উপরে যে নতুন এই হামের যে রোগীর সংখ্যা, নতুন করে যে এর আবির্ভাব, এটা নিয়ে এখন তারা চিন্তিত। তারা বলছেন যে আসলে অনেক মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন যে শিশুদেরকে স্বাভাবিকভাবে মেলামেশা বা জ্বর আক্রান্ত হওয়ার পরে কিন্তু এই রোগের যে সিমটমটা থাকে সেটা কিন্তু আসে, বা শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু বাচ্চাদের শিশুদের দেখবেন যে আসলে বিচির মতো ওঠে, এবং এটা গ্রামের একটা ভাষায় যেটাকে বলে অ্যালার্জি অথবা যে লুটিটাপ যারা বলে গ্রামের মানুষ, সেই স্থান থেকে কিন্তু আসলে এই সিমটমটা। এবং এতে রোগীদের বা শিশু বাচ্চাদের শরীরে কিন্তু সার্বক্ষণিক জ্বর থাকে এবং প্রচণ্ড তাদের যে দুর্বলতা সেটা কিন্তু থাকে। সব মিলিয়ে চিন্তিত হয়ে পড়ছে অভিভাবকরা। তারা বলছে যে সরকার যদি এখনই জোরালোভাবে আরও পদক্ষেপ না নেয়, এই বাচ্চাদেরকে তাহলে অচিরেই একটা মহামারী আকার কিন্তু ধারণ করবে। একদিকে প্রচণ্ড গরম, তার উপরে শিশুরা কিন্তু ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। আমরা কথা বলেছি স্বাস্থ্য অধিদপ্তরের যিনি পরিচালক, তার সাথে বরিশাল, তিনি আমাদেরকে নিশ্চিত করেছে যে বরিশাল এখন পর্যন্ত কিন্তু অনেকটা শান্ত রয়েছে বা খুব একটা আতঙ্কর বিষয় কিন্তু এখন পর্যন্ত হাম ওইভাবে ছড়ায়নি। তিনি দাবি করছেন গত 3 মাসে 9 জন শিশু কিন্তু এই হাম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তবে এই রিসেন্ট বা সপ্তাহখানেকের মধ্যে খুব একটা মৃত্যুর সংখ্যা কিন্তু আমাদের কাছে দৃশ্যমান হয়নি, তবে আক্রান্ত সংখ্যা রয়েছে। তারপরে তারা বলছে যে শিশুদেরকে যদি আরও পরিষ্কার পরিপাটি রাখে বা বিভিন্ন জ্বর আক্রান্ত শিশুর সাথে যদি সুস্থ শিশুদের মিশতে না দেয় বা পরিষ্কার পরিপাটি রাখে বা মশার যে প্রাদুর্ভাব থাকে সেগুলো থেকে যদি দূরে রাখে, তবে ডেঙ্গু সহ এই শিশুদের যে শিশুবাহিত রোগ বা পানিবাহিত রোগ, তার উপরে যে হাম, এই আতঙ্ক থেকে তারা অনেকটা দূরে থাকতে পারবে। সব মিলিয়ে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং চিকিৎসকরা বলছে আসলে আতঙ্কিত না হয়ে সচেতন থেকে সকলকে একযোগে কিন্তু এটা মোকাবেলায় কাজ করতে হবে, তবেই আসলে কিছুটা হলে পুরোপুরি নিরাময় করতে না পারলে অনেকটা সচেতন থাকা সম্ভব। তো আমরাও বলছি, আমাদের প্রত্যাশা যে আসলে শিশু খুবই একটা সেন্সিটিভ বিষয়। শিশু আগামীর প্রজন্ম, এদেরকে সুস্থ রাখতে হলে, এদেরকে বাঁচিয়ে রাখতে হলে প্রত্যেক অভিভাবককে আর আতঙ্কিত না হয়ে সচেতন থেকে কিন্তু আমাদের একযোগে কাজ করে যেতে হবে। তো আপাতত এই রয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের থেকে শিশু ওয়ার্ডের হাম রোগী চিকিৎসার যতটুকু তথ্য ছিল আমার কাছে। ফৌজিয়া। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে হামের খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। দর্শক, এবার খুলনা থেকে হামের প্রাদুর্ভাবের খবর জানাচ্ছেন সহকর্মী শিশির রঞ্জন মল্লিক। মাইটিভি দর্শকদের ধন্যবাদ। এখন আমরা আজ হাজির হয়েছি খুলনা যে শিশু হসপিটাল, বিভাগীয় যে শিশু হসপিটাল, সেখানে আমরা জানানোর চেষ্টা করব যে
হঠাৎ করে হামের যে প্রকোপ এটা দেখা দিয়েছে খুলনাতেও, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা দিলেও কিন্তু আমরা যেটা জেনেছি যে বিগত 3 দিন যাবৎ খুলনা মেডিকেল কলেজে এ পর্যন্ত 12 জন রোগী ভর্তি হয়ে আছে এবং চিকিৎসকদের কাছে আমরা আরও জানার চেষ্টা করেছি যে তারা আমাদেরকে জানিয়েছেন যে এটা যেহেতু সোহাসি রোগ এ কারণে কিন্তু খুলনায় সর্বত্র মোটামুটি হামের যে প্রকোপ এটা কিন্তু বেড়ে চলেছে। তাহলে হামের কি অবস্থা বা এই হসপিটালে ভর্তি করা হয় কিনা বা এমনটি বিষয় আছে কি যে আমরা জানার চেষ্টা করব। ধন্যবাদ। আপনি যদি আমাদেরকে একটু জানাই দেন যে হামের আসলে হাম একটা সংক্রামক ভাইরাসজনিত অসুখ, এটা সাধারণত হাঁচি কাশি সর্দির মাধ্যমে ছড়ায়। আপনারা সবাই অবগত আছেন পদ্মার এপারে সবচেয়ে বড় হাসপাতাল খুলনা শিশু হাসপাতাল, কিন্তু আমাদের 10-11টার পরে আমরা আর সিট জেনারেল পেশেন্টে আর ভর্তি রাখতে পারি না, সিটের ক্রাইসিস থাকে। কিন্তু যেহেতু হাম একটা ছোঁয়াচে অসুখ, সংক্রামক ব্যাধি, যার কারণে আমরা এখানে জেনারেল আইসোলেশন ওয়ার্ড করতে পারি নাই, আমরা এখানে ভর্তি রাখছি না। সেক্ষেত্রে আমরা মেডিকেল কলেজ হসপিটাল অথবা IDH মিরেডাঙ্গাতে রেফার করছি। বিশেষ প্রয়োজনে আমরা 2-1টা পেশেন্ট কেবিনে রেখে চিকিৎসা সেবা প্রদান করছি। চিকিৎসকরা বলছে যে আমরা চেষ্টা করে যাচ্ছি এটা প্রকোপটা খুলনায় যাতে অন্য জায়গা থেকে একটু কম হয়, সেক্ষেত্রে আমরা চিকিৎসা সুন্দরভাবে দিয়ে যাচ্ছি। এখানে তেমন ধরনের হামের রোগীদের কোনো ভোগান্তি বা কোনো কিছু নাই। এটাই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ তথ্য। শিশিরঞ্জন, আপনাকে ধন্যবাদ। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সুন্দরবনে মধু আহরণ কার্যক্রম। দীর্ঘদিন প্রবেশ নিষেধাজ্ঞা শেষে বনে ঢোকার সুযোগ পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে মোয়ালদের মাঝে, তবে নিরাপত্তা নিয়ে এখনও রয়েছে শঙ্কা। সাতক্ষীরার প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জুবাইর রহমান। আজ থেকে খুলে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুয়ার। সাতক্ষীরার মোয়ালরা আবারও প্রবেশ করছেন বনের গভীরে জীবিকার খোঁজে, ঝুঁকির মুখে। প্রতি বছরের মতো এবারও বন বিভাগের অনুমতি নিয়ে দলবদ্ধভাবে মধু আহরণে যাচ্ছেন তারা। দীর্ঘদিন নিষেধাজ্ঞায় কর্মহীন থাকা এসব মোয়ালদের মাঝে ফিরেছে স্বস্তি। এপ্রিলের 1 তারিখ আমরা সুন্দরবনে আজ সরকারিভাবে পারমিট নিয়ে যাব। মে মাসের 31 তারিখ পর্যন্ত আমরা এই 2 মাস সুন্দরবনে মধু আহরণ করব। প্রতি বছর নেই, এবারও তার কোনো বিকল্প নেই। তবে অন্য বছরের তুলনায় এবার অনেক বেশি মধু সংগ্রহ করতে পারবো বলে আমরা আশাবাদী। তবে স্বস্তির মাঝেও ভয় কাটেনি পুরোপুরি। সম্প্রতি সুন্দরবনে বাড়ছে বাঘের উপস্থিতি ও আক্রমণের আশঙ্কা। জীবনের ঝুঁকি নিয়েই এগোতে হচ্ছে মোয়ালদের মনে একটি আতঙ্ক যে সুন্দরবনের বনদস্যুর জন্য যদি এইভাবে বনদস্যুতা চলতে থাকে তাহলে সুন্দরবনের উপর নির্ভরশীল সকল বনজীবীর যে জীবিকার ব্যবস্থা সেটি হুমকির মুখে পড়বে। সুন্দরবনের জলদস্যুদের কারণে আমাদের জীবন যায় অবস্থা, এমন অবস্থা সুন্দরবনের জলদস্যুদের কারণে আমরা সুন্দরবনের মধু ঠিক মতন সংগ্রহ করতে পারি না। মোয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের প্লাস কোস্টগার্ড সহ একটা সমন্বিত অভিযানের বিষয়ে আলোচনা চলছে। আশা করছি এটার ফলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। প্রকৃতির সাথে লড়াই আর জীবিকার টানাপোড়েনে প্রতিটি মোয়ালের গল্প যেন এক একটি ঝুঁকিপূর্ণ অভিযানের নাম। সুন্দরবনের গভীরে তাদের এ যাত্রা এখন শুধু সময়ই বলে দেবে কতটা সফল আর কতটা নিরাপদ। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, চলতি মাসে ঝিনাইদহের শৈলকুপা ও ফেনীতে আরও 2টি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচি সফল করতে সব প্রতিবন্ধকতা দূর করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। কারখানার বর্জ্যে খাল দূষণ ও অবৈধ দখল উচ্ছেদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। বুঝতেই হবে যে এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, অনেকগুলা বাধা আছে। অনেক জায়গায় বিভিন্ন শিল্পে ও কলকারখানার বর্জ্য আবর্জনা এখানে স্তূপ হয়ে আসছে। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন। এগুলোকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেই জন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি যেন সব কিছু সুন্দরভাবে আমরা সমাধান করতে পারি। সেই টার্গেট আমরা ফুলফিল করার জন্যই আজকে আমাদের এই মিটিং, এবং এই মিটিংয়ে আমরা মোটামুটি সবাই আশাবাদী যে আমরা এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যা যা করার দরকার সমন্বিত আমরা সেটাকে সমাপ্ত করবো ইনশাল্লাহ। মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে দেশের মোট সয়াবিনের 80% উৎপন্ন হয়। সহজ চাষ পদ্ধতি, কম রোগ পোকা আক্রমণ এবং উচ্চ চাহিদার কারণে সয়াবিন এখানকার কৃষকদের অন্যতম লাভজনক ফসল। চলতি বছর অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের নিয়মিত পরামর্শে মাঠগুলো সবুজে ভরে উঠেছে, যা নতুন আশা জাগাচ্ছে। দর্শক প্রতিনিধি শফিউল আলম চৌধুরী জুয়েলের পাঠানো তথ্যচিত্রে তামান্না সাদিক আছেন বিস্তারিত রিপোর্টে।
লক্ষ্মীপুর জেলার ব্র্যান্ডিং নাম সয়াল্যান্ড। সয়াবিন চাষে সমৃদ্ধ, উচ্চ প্রোটিন সমৃদ্ধ ফসল, সহজে চাষযোগ্য, পশুখাদ্য ও তেল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে মোট উৎপাদিত সয়াবিনের ৮০%ই মিলছে লক্ষ্মীপুর থেকে এবং কৃষকদের আয় বাড়াতে এটি সহায়ক ভূমিকা পালন করছে। প্রতি ১ কাপ সয়াবিনে রয়েছে ২৮.৬ গ্রাম প্রোটিন। মাটি দোআঁশ জাতীয় এবং চাষ সহজে হয়, সার ও পরিচর্যা কম লাগে। তবে কৃষকরা ন্যায্য মূল্য ও বাজার ব্যবস্থা না পাওয়ায় চিন্তিত। জেলায় নেই কোনো সয়াবিন সম্পর্কিত ফ্যাক্টরি। তাছাড়া সরকার পক্ষ থেকেও কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিতে কোনো পদক্ষেপ নেই। তারা চাচ্ছেন ধানের মতো সোয়াবিনও সরকার ক্রয় করুক। পাশাপাশি জেলার একটি সোয়াবিন ফ্যাক্টরি নির্মাণেরও দাবি করছেন তারা। প্রতি 1 মণ সোয়াবিন আমরা কৃষকের ঘরে উড়াইতে যে 1400 থেকে 1500 টাকা আমার খরচ হয়, যে আমরা যদি সরকারের কাছ থেকে কিংবা আমরা যে কোনো ব্যবসায়ীদের কাছ থেকে 1700 থেকে 1800 টাকা যদি আমরা বিক্রি করতে পারি, যে তাহলে আমরা কিছু লাভবান হব। একটা গাভীর দাম 500 টাকা, সোয়াবিনের মন আমাকে আতি ভরে 1700-1800 টাকা। যে 2500 টাকা আমরা সোয়াবিনের মন না ভাই, তো আমরা মার্ডার। সোয়াবিনের মধ্যে আমরা সারের ওষুধের দাম বেশি, বলদির দাম বেশি, এখন আমাকে পোষায় না। আমাকে যদি এই 1400-1500 টাকা যদি হয় তাহলে আমাকে লস হয়, যদি 2200 টাকা হয় তাহলে আমাকে লাভবান হয়। লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এই বিষয়ে প্রবন্ধনা ও পরামর্শ দেওয়ার কথা জানালেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবং আমরা প্রায় 8000 চাষিকে প্রণোদনা, ক্ষুদ্রপ্রান্তিক চাষিকে প্রণোদনা দেওয়ার কারণে আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1400 হেক্টর বৃদ্ধি পেয়ে আমাদের এবারে আবাদ হয়েছে প্রায় 45,065 হেক্টর। লক্ষ্মীপুরের আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ ফসল সোয়াবিন চাষ অব্যাহত রাখার পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগের প্রয়োজন বলেছেন সংশ্লিষ্টরা। তামান্না সাদিকা, মাই টিভি। টাঙ্গাইলের ঘাটাইলে এক মাছ ব্যবসায়ীকে কৌশলে ডেকে নিয়ে অপহরণ, নির্যাতন এবং অস্ত্রের মুখে সাদা স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। মৎস্য অফিসের কর্মকর্তা পরিচয়ে কৌশলে ডেকে নেওয়া হয় অভিলাষ চন্দ্র বর্মন নামের ওই মাছ ব্যবসায়ীকে। এরপর আটকে রেখে তার উপর চালানো হয় নির্যাতন। এই ঘটনার পর থেকেই জেলে পল্লীতে বিরাজ করছে আতঙ্ক। টাঙ্গাইলের ঘাটাইল থেকে রায়হান মিয়া রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জুথি। ছদ্মবেশ, পরিকল্পনা আর টার্গেট সবকিছুই যেন সাজানো ছিল আগেই। আর সেই ফাঁদেই পড়েন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ডাকাতিয়া গ্রামের মাছ ব্যবসায়ী অভিলাষ চন্দ্র বর্মন। মৎস্য কর্মকর্তার পরিচয়ে বাড়ি থেকে ডেকে নেওয়া হয় তাকে। কোনো সন্দেহ ছাড়াই বেরিয়ে যান অভিলাষ, কিন্তু খামারে পৌঁছানোর পরই শুরু হয় আসল নাটক। আগে থেকে ওত পেতে থাকা একটি সংঘবদ্ধ চক্র তাকে জিম্মি করে। দেশীয় অস্ত্রের মুখে হাত পা বেঁধে চালানো হয় নির্যাতন। আড়তদারদের দাদনের টাকা ও মাছ বিক্রির মন গড়া অভিযোগ তুলে আদায় করতে চাওয়া হয় অর্থ। এমনকি 100 টাকার 4টি অলিখিত স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর ও টিপসইও নেওয়া হয়। ঘরে নিয়ে তালা দিল 4টা তালা দেওয়ার পরে পিস্তল, কিরিস, আন্দাও মাইরা হালাবো, মুখ বান দিছে, খেতাতে ছাপ্পু দিছে, তারপরে স্টেমে টিপ নিছে আর ইয়াবা বড়ি দিয়া ছবি উঠাইছে আমার হাতে দিয়া। উঠার পরে 5 লক্ষ টাকা দাবি করছে। ঘটনার পর পুরো জেলে পল্লীতে নেমে এসেছে আতঙ্ক। নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন স্থানীয় জেলেরা। তারে মাইরেই হালাবো যে কোনো কৌশলে এখানে ওইখান থেকে সে মুক্তি করে আইছে। অভিলাষকে ফোন দিয়ে নেওয়া হয়েছে, নিয়ে সাইরা সে বলছে যে মৎস্য অফিস থেকে একটা লোক আসবো, তার সাথে 2টা কথা বলে আপনি চলে যাবেন। থানায় আমরা মামলা করছি, আসামি কেন ধরতেছে না, আমরা এটা সুস্থ বিচার। আমরা নিরীহ মানুষ, ইয়ার একটা কঠোর শাস্তি আমরা চাই। মামলার বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই সংঘবদ্ধ চক্রের মূল হোতা কারা আর কতদিন আতঙ্কে থাকতে হবে সাধারণ মানুষকে। হয়তো বাদী না ধরার জন্য বিভিন্ন কথাই বলতে পারে। আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং আমরা সে ধরনের কার্যক্রমের যে নমুনা সেটা আমরা মামলার নথিতে। হাফিজা খানম জুথি, মাই টিভি।